তো একবার মেনেছিল কোটা বাতিল করেছে রাগ করে পরীক্ষা করে। আবার যখন পেশাগত ছাত্র আন্দোলন করলো কোটা চিন্তাধার কারণে, তখন যদি উপহাস না করতেন, অবহেলা না করতেন, শিক্ষকরা যে আন্দোলন করেছিল তাদের দাবি দেওয়া নিয়ে শিক্ষক উপহাস না করে দাবিদার মেনে নিতেন, তাহলে ওই ব্রিটিশ সরকারকে এইভাবে বিদায় হতে হতো না। দাবি মেনে না আনার কারণেই কিন্তু সেভাবে তাদের বিদায় হতে হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে আন্দোলন করার মধ্য দিয়েই কিন্তু সরকার পতন হয়েছে, আপনারা দেশ পরিচালনা করছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এরা দেখবেন, বিগত সরকার যেমন দাবি না মেনে বল প্রয়োগ করেছিল, পুলিশ চালিয়েছিল, প্রায় 1500 থেকে 2000 আমার বিভিন্ন শ্রেণীর রিক্সাওয়ালা, ভ্যান চালক, ছাত্র, ঘরে বসে বাচ্চা তীব্র ফলতে শহীদ হয়েছে। থাকতে সরকার পারে না, বিজয় তাদেরকে হতে হয়েছে। তাই আমি বলবো, যদি এর মধ্যে যদি কোনো একজন যদি অসুস্থ হয়ে, আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, তার দায় এড়াতে পারবেন না, চেষ্টা করে বলবেন। তাই অনতিবিলম্বে চেষ্টা করবেন, বলে সমাধান করুন, দেশ এগিয়ে যাবে। আজকে তো প্রয়োজন, আমাদের দেশের প্রয়োজন, যেমন তো না এই কর্মের প্রয়োজন নেই যাবো না, সেদিকে আপনারা কেন এত সময় খবর করছেন? তাই আমি আপনাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকারকে শেষবারের মতো বলতে চাই, আর না, অনেক দিন হয়েছে, আর কতদিন আর এরা পড়ে থাকবে? 1 মাস 2 মাস তারা অসহায়। বাইরে যদি তারা ঢুকে যায়, তাহলে তো তাদের চাকরির উপর আঘাত এবং তাদের যে অর্থনৈতিক দিক তার মধ্যে হবে। এমনি তো না খেয়েই তাদের পরিবার নিয়ে মরতে হবে। কিন্তু বাচ্চারা নিয়েই যাচ্ছে, দেখেন এই থাকছে, বাচ্চা একটা আপেল থাকছে, খেতে পারে না, দাঁত ওদের নেয় বিপদ। এখন তো মায়া লাগে না, এখন তো এগুলো মায়া লাগে না। কীভাবে অসহায়ের মতো বলছেন যে কীভাবে খেয়ে আছে, এগুলি কি আপনার চোখে পড়ে না? আপনার চোখে পড়ে নেই দৃশ্যগুলি? তাই বলে এরা বসে কিন্তু থাকবে, বাড়িতে গেলে তো খাবার নাই, চাকরি চলগুলো থাকবে কি? সবাই নিয়ে মরাচ্ছে। এরা বোর্ডের চাকরি থাকে, একজন যদি দুর্ঘটনার শিকার হয়, সেদিন কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তাকেও কিন্তু সেদিন বিদায় হতে হবে। তাই আমি এই কথা বলে আপনাদের প্রতি সহজে প্রকাশ করে, যে সমস্ত সাংবাদিক ভাইরা কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করছেন, এইগুলি কষ্ট করে আরো বেশি মিডিয়াতে প্রকাশ করার মধ্য দিয়ে এদের পাশে দাঁড়াবেন। আসুন, তাদের কথা শুনুন, তারপরে আপনারা আলোচনায় যান, তারপরে আপনারা ব্যবস্থা নিন। কারণ তাদের সাথে আলোচনায় বসলে সমাধানের পথ একটা অবশ্যই বেরিয়ে আসবে। আর একটা কথা, আমরা যেহেতু জুলাইয়ের পথে নামতে পেরেছি, আমরা কিন্তু বারবারই পথে নামতে পারবো। কারণ আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ একটাই, সেটা হচ্ছে যেখানে অন্যায় হবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। সুতরাং আপনি, হ্যাঁ আমি বলতে চাই আপনি আমার সরকার, কারণ আমি আন্দোলন করেছি, আমি জুলাইয়ের পথে ছিলাম। আমার মতো এই যে এখানে যারা আছেন তারাও অনেকে ছিলেন। তাহলে আপনারা কেন তাদের উপরে, তাদের সাথে কথাবার্তা না বলে জুলুমটা চালাবেন? এটা তো আমি বুঝতে পারছি না। তাই আবারও বারবার আমি বলতে চাচ্ছি, আপনারা আসুন, তাদের সাথে আলোচনায় বসুন, তাদের সাথে এই নির্মম আচরণটা আপনারা করবেন না, এবং করলে কিন্তু কোনো অন্যায়েরই ফল কখনোই ভালো হয় না। ধন্যবাদ সবাইকে। আমি আমার একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমি আমাকে যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং ব্যবস্থা তো তারা গ্রহণ করেনি নাই, একটা প্রকল্প তো ডিপিপি অনুসারে চলে। আমরা যখন সেই কাগজগুলো দেখেছি, আমরা যখন অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেখেছি, আমরা যখন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি দেখেছি, সকল কাগজপত্র দেখে আমাদের মনে হয়েছে যে আমাদের যারা অভিভাবক আছেন তারা আমাদের জন্য ভবিষ্যতে খুব ভালো একটা আওয়ামী লীগের আবর্জনা বলে বিদায় করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা এখানে বসেছি এবং আমরা চাচ্ছি, আমাদের 2 দফার দাবি, প্রথম দফা দাবি হচ্ছে যে আমাদের সাথে যেটা কথা ছিল যে আমাদেরকে
পর সৃজনপূর্বক রাজস্বের স্থানান্তর করা হবে সেটা করা হচ্ছে। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের ভাতাগুলো কর্তন করা হয়েছে, সেগুলো আমাদেরকে অবিলম্বে ফেরত দেওয়া হোক। এবং আমাদের সাথে আপনারা সংহতি প্রকাশ করতে আসার জন্য আপনাদেরকে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে হাবিব ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। সরকারের পক্ষ থেকে আমার মারা অবহেলিত, দুর্নীতির খপ্পরে আমার গ্রামের বাবারা অবহেলিত, দুর্নীতির খপ্পরে আমার শিশুরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। সেই জায়গাটায় যখন বাংলাদেশের এই আইনগুলা, বাংলাদেশের এই তথ্যগুলা, ডিজিটাল ডিভাইসে যে সমস্ত তথ্য পাওয়া যায়, এখন একটা মোবাইলে জিজ্ঞেস করলেই হয় যে আমি আমার ভোটার আইডিটা কিভাবে করব, মোবাইলে সেটা জানা যায়। এই জানার তথ্যটা তো তাদেরকে শিখাই দিতে হবে। এইটা যেই তথ্য আপনারা দিতেন, তাদেরকে বসিয়ে রেখে, তাদেরকে হুমকি দিয়ে, তাদেরকে মানে অকার্যকর করে, তাদেরকে বেতন দেওয়া হবে না, এই করা হবে না, সেই করা হবে না, সামনে প্রকল্প নাই, তুমুক নাই, তুমুক নাই, প্রকল্প নাই বললে চলবে নাকি? প্রকল্প আপনাকে আবিষ্কার করতে হবে। আপনি আকাশ থেকে প্রকল্প নামাইয়া আমার মাদের রক্ষা করবেন, তথ্য অপরাধী রক্ষা করবেন। প্রকল্প নাই বললে হবে না। রাষ্ট্র চালাবেন, প্রকল্প থাকবে না, রাষ্ট্রের মালিক হবেন কেমনে? রাষ্ট্রের ক্ষমতা ঠিক করবেন কেমনে? কাজে আমরা চাই যে এই তথ্যপাড়া সারা দেশে এই কাজটা করছে। আপনারা কি ফ্যামিলি প্ল্যানিং এর ইয়েকে পরিবার পরিকল্পনা সহকারী বন্ধ করে দিচ্ছেন? তা তো দেন নাই। স্বাস্থ্য সহকারী বন্ধ করে দিচ্ছেন? দেন নাই। কিন্তু সেই জায়গাটায় তথ্য তাদের এখন অকার্যকর হয়ে গেল কেন? তাদের চাহিদা কমে গেল কেন? আর চাহিদা বাড়লই কেন? সচিব মহোদয়কে বলছি, প্রশাসনে বলছি, আমার মন্ত্রী এমপিরা পালাইছে, কিন্তু আপনারা তো পালান নাই। যেই সচিব ছিল সেই সচিবরা এখনো আছে, যেই মানে উপজেলার কর্মকর্তা ছিল সে এখনো আছে, যেই জেলা প্রশাসক ছিল সে এখনো আছে। তাহলে আমার তথ্য তাদের গুরুত্ব কমে গেল, কারণটা কি? এত সিজনাল হইলে হবে না তো মাননীয় কর্মকর্তা বৃন্দ। জেলা প্রশাসক আছেন যারা, সচিবালয়ে যারা আছেন, আপনারা সিজনাল কাজ করেছেন। যদি তাই হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেগবান করতে হবে। আর যদি আপনারা সুন্দর সুন্দর ভাইয়ে ভাইয়ে বলে ভাইয়ে ভাইয়ে বাউ বাউ করে সহজভাবে যদি আপনারা এই তথ্য সহ মানুষের মা ও শিশু ছাত্রদের যত্নের জন্য মা ও শিশু বৈষয়িক মন্ত্রণালয়, আশা করি যে তারা এইটা গুরুত্ব সহকারে নেবে এবং তাদের কাজটা দায়িত্বশীলতা পালন করবে। আমরা চাই যে তারা যেন এইটা অবিলম্বে এই তথ্য আমাদের জন্য আর একদিনও এখানে বসে না থাকতে হয়। যেভাবে জানেন এই আমার এই মারা, এই বোনেরা এই মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করবে। আমার শিশু মন্ত্রণালয় কি চাচ্ছে যে তারা আরো বেশি রোগী বাড়ুক, তাদের আরো কাজ বাড়ুক, চিকিৎসা বাড়ুক, হাসপাতাল বাড়ুক? সেটা তো আমরা চাই না। আমরা চাই যে তথ্য আপনারা যে কাজটা করছেন, একজনই কানার মাই অন্ধেও বলবে যে তথ্য আপনারা যে কাজটা করতো এইটা একদমই সহযোগী একটা কাজ, যে আপনি